হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে 20 বলে 24 রান, বল হাতে 4 ওভারে 46 রান এবং ক্যাপ্টেন্সি নিয়ে তো কিছু বলারই নেই। তার সঙ্গে একটা বিশাল পরিমাণ সমর্থকদের এবং দর্শকদের নিন্দার পাত্র হওয়া। হার্দিক পান্ডিয়াকে আমি বহু বছর ধরে দেখছি, সে একদম ডে ওয়ান থেকে, যেদিন হার্দিক পান্ডিয়া ডেবিউ করেছিলেন আইপিএলে সেদিন থেকে আজ পর্যন্ত দেখছি এই হার্দিক পান্ডিয়া বড্ড অচেনা একজন ক্রিকেটার। এই হার্দিক পান্ডিয়া বড্ড অচেনা একজন মানুষ, যার থেকে আরো অনেক বেশি প্রত্যাশা থাকে, অনেক অনেক কিছু চাই আমরা, কিন্তু তার 50%ও পূর্ণ করতে পারছেন না হার্দিক পান্ডিয়া। দেখুন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিগত কয়েকদিন ধরে প্রচুর ট্রোল হচ্ছে, প্রচুর সমালোচনা হচ্ছে। ইভেন আমি আগের ভিডিওতে হার্দিক পান্ডিয়া ঠিক কতটা বাজে ক্যাপ্টেন্সি করেছেন সেই নিয়ে বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস করুন, একজন ভারতীয় সমর্থক হিসেবে বলুন, একজন ক্রিকেট প্রেমী হিসেবে বলুন, বা হার্দিক পান্ডিয়ার মতন ক্রিকেটারের ফ্যান হিসেবে বলুন, আমি আজকে চাইছিলাম যে হার্দিক পান্ডিয়া এই জায়গা থেকে ম্যাচটা জিতিয়ে আসুন, জেতাতে না পারলেও জেতানোর চেষ্টা করে আসুন। সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া করতে পারে এবং একজন সমর্থক, একজন ক্রিকেট লাভার এই জিনিসটাই চাইবে। কিন্তু দিনের শেষে হার্দিক পান্ডিয়া কি উপহার দিলেন? 20 বলে 24 রান, 120 স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করলেন 278 রান চেস করতে নেবে, যেখানে দলের বাকি ব্যাটারদের স্ট্রাইক রেট 216, 261, 214, 188, 190, 250। সেখানে হার্দিক পান্ডিয়া 20টা বল খেলার পর 120 স্ট্রাইক রেট নিয়ে তার ইনিংসটাকে শেষ করলেন। বল হাতে তো ছেড়ে দিলাম, এবং ক্যাপ্টেন্সি নিয়ে আলাদা করে কিছু বলারই নেই। ক্যাপ্টেন্সি তো হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি বোঝা অসম্ভব। তাও যদি অসম্ভব হওয়ার পরও তিনি যদি ভালো প্রদর্শন করতেন তাহলে মানা যেত, বাট এই হার্দিক পান্ডিয়াকে আমি চিনি না, এই হার্দিক পান্ডিয়াকে আমি চিনি না। এবং আমি বারবার এই কথাগুলো এই কারণেই বলছি, কারণ আজ থেকে 2 বছর পরই হার্দিক পান্ডিয়া আমার দেশের অধিনায়ক হবে। এই হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের ক্যাপ্টেন হবে। দারুণ একটা ম্যাচ দেখলাম, যেভাবে 6 হচ্ছিল, আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রান, আইপিএল এর ইতিহাসে সর্বাধিক এগ্রিগেট রান দুটো দলের ইনিংস মিলিয়ে, আইপিএল ইতিহাসে সর্বাধিক ছক্কা এক ইনিংসে, শুধু আইপিএল না পুরো টি20 ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে না, গোটা ম্যাচে সর্বাধিক ছক্কা, প্রচুর রেকর্ড হয়েছে, দারুণ ম্যাচ হয়েছে। কেউ সেঞ্চুরি পাননি, তা সত্ত্বেও রেকর্ডের পর রেকর্ড হয়ে গেছে, কিন্তু ঘুরে ফিরে ওই একটাই নাম, হার্দিক পান্ডিয়া। আগের দিন রোহিত শর্মাকে ওই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে পাঠানোর নির্দেশ দিয়ে হার্দিক পান্ডিয়া অনেক হেটার্স জন্ম দিয়েছিলেন। অনেকেই বলছিলেন যে ভাল লাগেনি হার্দিক পান্ডিয়া এটা কি করলেন। হার্দিক পান্ডিয়া তার সিনিয়রের প্রতি যে সম্মানটা দেখানো দরকার সেটা দেখালেন না, এই নিয়ে অনেক চর্চা হয়েছিল। আমি ওই ব্যাপারটাকে একটু সাইড লাইনই করে দিয়েছিলাম, ইগনোরই করেছিলাম, কারণ ক্যাপ্টেন হিসাবে তোমার সেই কর্তব্য রয়েছে, তুমি কিভাবে ফিল্ড সেট করতে চাও সেই দায়িত্বটা তোমার রয়েছে। ঠিক আছে, আমি ওইটাকে ইগনোর করেই দিয়েছিলাম, ওটাই মেন ফোকাসের বিষয়বস্তু ছিল। আমার মেন সমস্যা ছিল আগের দিন হার্দিকের মেন্টালিটি নিয়ে। হার্দিক পান্ডিয়া তিনি একজন ক্যাপ্টেন হয়ে একদম লাস্টের দিকে ব্যাটিং করতে আসছেন, যেন তিনি হিরো হয়ে ম্যাচ জেতাবেন। বোলিং করার ক্ষেত্রেও তো কোনো কিছুই পজিটিভ কিছু খুঁজে পাওয়া যায়নি। সুতরাং আগের দিন আমার হার্দিকের ওই তুমি ক্যাপ্টেন, তুমি দলকে যেখানে দায়িত্ব নিয়ে একটা সহজ ম্যাচ জেতাবে সেটা করতে পারলে না, সেই নিয়ে আমার সমস্যাটা ছিল। বাট আজকে যে হার্দিক পান্ডিয়াকে আমি দেখলাম, এই হার্দিক পান্ডিয়াকে আমি কোনো মিল খুঁজে পেলাম না। একদম শুরু থেকে বলি, ঠিক আছে, বোলিং মুম্বাই ইন্ডিয়ান্স যখন বোলিং করছে, ঠিক আছে, ম্যাচের প্রসঙ্গে আসবে, তার আগে একটু বলি, এই কথাগুলো আমার মনে জমা হয়েছে, আপনারা উত্তর দিন। আমার এই উত্তরগুলো নিয়ে আপনারা দিন, যদি কোনো ভালো লজিক থাকে আপনাদের, যদি ভালো উত্তর থাকে। জসপ্রীত বুমরা কতটা ভালো বোলার, কিরকম ইয়র্কার দিতে পারেন, কিরকম ডেঞ্জারাস বোলার আমরা সবাই দেখেছি, রাইট? জসপ্রীত বুমরা আজকে প্রথম 10 ওভারে একটা ওভার বোলিং করেছেন। যখনই মনে হচ্ছে এবার বুমরা আসবেন, বুমরা আসছেন না, কোয়েজি আসছেন, মাফাকা আসছেন, অপর দিক থেকে হার্দিক নিজে আসছেন, পীযুষ চাওলা আসছেন, শামস মুলানি আসছেন, কিন্তু যখনই আমার মনে হচ্ছে এবার বুমরাকে দরকার, এবার একটা বুমরার ওভার চাই, বুমরা আসছেন। পাওয়ার প্লেতে বুমরা কি খুব খারাপ বোলার? একদমই নয়, পাওয়ার প্লেতে বুমরা আসলেই ভালো বোলার। দেখুন, বুমরা কি একজন উইকেট টেকার, এই প্রশ্নটা যদি আপনাকে করা হয়, আমি জানি না আপনার উত্তর কি হবে, আমার উত্তর হবে না। জসপ্রীত বুমরা কোনোদিনও উইকেট টেকার বোলার নন, ছিলেনও না। জসপ্রীত বুমরা বোলিংটা অন্যভাবে করেন, ইয়র্কার লেন্থে বোলিং করেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তত পাওয়ার প্লেতে আমি যদি বলি, জসপ্রীত বুমরা উইকেট টেকার নন, তিনি রান চেপে বোলিং করবেন, এবং সেই জায়গাতেই মেবি তাকে দরকার, সেই কর্তব্যটাই তার করা উচিত। ডেথ ওভারে জসপ্রীত বুমরা যদি বোলিং করেনও, তিনি কিন্তু সেরকম উইকেট তোলার মতো বোলিং করবেন না।
বলে 6টা দারুণ ইয়র্কার দেওয়ার ক্ষমতা রাখেন, 2-3টে ডট দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু উইকেট সেভাবে বুমরা থেকে আমরা দেখতে পাই না। নয়তো আজ জসপ্রীত বুমরা নামের পাশে 3-4টে পার্পেল ক্যাপ থাকতো, রাইট? কিন্তু আপনার অপোনেন্ট টিমে অভিষেক শর্মা বা মার্করাম বা ক্লাসেন বা হেডের মতন প্লেয়ার যারা আসলেই বিধ্বংসী প্লেয়ার তারা রয়েছে, এবং মিডিল ওভারগুলোতে আপনার কাছে আসলে এমন কেউ নেই যে রান চেপে বোলিং করবে। আপনার কাছে একটাই অপশন জসপ্রীত বুমরা। সেই বুমরাকে আপনি টানা 10-12 ওভার জাস্ট বসিয়ে রাখবেন এবং তাকে ডেথ ওভারের জন্য পুরোপুরি তুলে রাখবেন, মাঝে একটা ওভার আনবেন না। পাওয়ার প্লেতে একটা ওভার দিয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে ঠিক আছে আনা হবে, 10 ওভারের পরে আনা হবে বা 8 ওভারের পরে আনা হবে, তাকে আনা হলো না। ক্যাপ্টেন কে, ক্যাপ্টেন্সি কে করেছে, রোহিতের কন্ট্রিবিউশন কতটা, আমি ওইসব কিছু ভাববই না। আমরা সমর্থকরা সেটা কেন দেখবো? হার্দিক পান্ডিয়া নামের একটা প্লেয়ার মাঠের মধ্যে ক্যাপ্টেন হিসেবে দাঁড়িয়ে রয়েছেন, তারই কর্তব্য বোলার চেঞ্জ করা, তিনি এর পিছনে দায়ী। সুতরাং সেই জায়গা থেকে আমি বুমরাকে একবারও খুঁজে পেলাম না। টুইটারে মজার মজার কমেন্ট আসছে বুমরাকে নিয়ে এবং হার্দিককে নিয়ে। অনেকে বলছেন যে হার্দিক পান্ডিয়া মনে হয় জসপ্রীত বুমরা এফডি করিয়ে রেখেছেন, কারণ তো তাকে আনা হচ্ছিল না, পরেই ওভার চলেই যাচ্ছে। অপরদিক থেকে ডেবিউ করেছেন, মাফাকা বোলিং করতে আসছেন, জেরাল কোয়েজির মতো তরুণ বোলিং করতে আসছেন, তিনি নিজে বোলিং করছেন, আনক্যাপ্ট শামস বুলারি বোলিং করছেন, কিন্তু না, জসপ্রীত বুমরা বেস্ট বোলার যিনি হতে পারেন ওই জায়গাতে তিনি আসছেন না। ঠিক আছে, আমি মানলাম এই জায়গাতে একটা প্ল্যানিং হতে পারে যে বুমরাকে আমি তুলে রেখেছি ডেথ ওভারের জন্য, ঠিক আছে, ঠিক আছে, বুমরাকে আমি ডেথ ওভারে বুমরাকে বোলিং করাবো, ঠিক আছে, কিন্তু না, বুমরাকে আনা হলো 13 না কত নম্বর ওভারে আনা হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অ্যাট লাস্ট আনা হলো, দেখে ভালো লাগছে, আচ্ছা বুমরা এসেছে। এবার ওই জায়গাতে আমি যখন বুমরাকে এনেছি, এতক্ষণ তো মনে হচ্ছিল বুমরাকে আমি ডেথ ওভারের জন্য তুলে রেখেছি, তাহলে ওই জায়গাতে আমি যখন বুমরাকে এনেছি, ঠিক আছে, ওই জায়গাতে একটা ওভার আমি করাই, তারপরে বাকি বোলারদের আমি শেষ করে দিই, ডেথে বুমরাকে 2টো ওভার রেখে দিই, না, এমন জায়গাতে বুমরাকে আরো 1 ওভার দিয়ে দেওয়া হলো যখন ডেথ ওভারে বুমরার মাত্র একটা ওভার পড়ে থাকবে। লজিক বলুন, বুমরাকে আনা হচ্ছে না তো আনা হচ্ছে না, 10 ওভার কেটে গেছে, বুমরাকে আনা হয়নি ওই শুরুতে পাওয়ার প্লের পর, ঠিক আছে, ডেথ ওভারের জন্য তুলে রাখা হয়েছে, মানলাম, কিন্তু তারপরে আনা হলো একটা ওভারে, ঠিক আছে মানলাম, খুব ভালো আনা হয়েছে। এবার বাকি 2টো ওভার তুমি ডেথ ওভারের জন্য তুলে রাখো, বাকি 2টো ওভার ডেথ ওভারে আসুক বুমরা, 18তম ওভারে আসুন, 20তম ওভারে আসুন, 17তম বা 19তম ওভারে আসুন, না, বুমরাকে ডেথ ওভারে আগে আরো একটা ওভার বোলিং করানো হলো এবং জাস্ট ডেথ ওভারের জন্য একটা ওভার ছেড়ে রাখা হলো। তার সাথে কারা থাকলেন? জেরাল্ড কোয়েজি, মাফাকা এবং একজন স্পিনার, সে পীযুষ চাওলা হোক বা শামস বুলানি হোক। মানে এই লজিক গুলো আমাকে একটু বলুন, আমি বুঝতে পারলাম না। আমার বেশি জ্ঞান নেই, স্বীকার করছি আমার বেশি জ্ঞান নেই, হার্দিক অনেক বেটার জানে, বাট পয়েন্টটা কি? হেনরি ক্লাসেন বা এডেন মার্ক্রামের মতন প্লেয়ার যারা ওই জায়গাতে দাঁড়িয়ে প্রথমে সেট হয়ে নিলেন, প্রথমে সেট হওয়ার পর বুমরাকে আনা হলো যখন তারা সেট মোটামুটি হয়ে গেছে, সেই জায়গাতে বুমরাকে 2টো ওভার করিয়ে দেওয়া হলো এবং ডেথ ওভারে আনা হলো না। একটা প্ল্যান হতে পারে যে ঠিক আছে বুমরাকে দিয়ে এখন বোলিং করানো হচ্ছে যাতে পরে গিয়ে উইকেটটা, মানে তিনি ওই সময় উইকেট তুলে নিন, 2টো উইকেট, মার্ক্রামের বা ক্লাসেনের একটা উইকেট তুলে নিন এবং পরের দিকে গিয়ে ডেথ ওভারে যাতে এদের মধ্যে কেউ বিধ্বংসী ইনিংস না খেলতে পারে। বা তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা কি? এরপরে আব্দুল সামাদ নামতেন, এরপরে প্যাট কামিন্স নামতেন, এরা কি ডেথ ওভারে মারতে পারেন না? ডেথ ওভারে বুমরাকে জাস্ট একটা ওভার দিয়ে বাকি ওভার এই তরুণ প্লেয়ারদের উপর ছেড়ে দেওয়ার লজিকটা কি? আমি বুঝতে পারিনি। আমি আসলে ক্রিকেটের নলেজটা কম, বাট একজন সাধারণ দর্শক হিসেবে তো কিছু তো মাথায় আসে যে কিছু তো কি একটা হচ্ছে, যে না আচ্ছা এরপরে এটা আসবে, বাট কি মানে লজিকটা কি? বুমরাকে যেভাবে ব্যবহার করা হলো, কিভাবে কেন ব্যবহার করলো এভাবে? পাওয়ার প্লেতে বুমরাকে একটা ওভার দেওয়া হলো, 10 ওভারের মধ্যে বুমরাকে আর আনাই হলো না, যেখানে তিনি নিজে 3টে ওভার শেষ করলেন, ডেবিউটার মাফাকাকে শেষ করলেন। এখন দেখা যাচ্ছে যে মাফাকা তিনি মার খেয়ে যাচ্ছে, তিনি পারছেন না ওই জায়গাতে, কিন্তু মাফাকাকে ওই জায়গাতে করানো হলো, একজন সেট ব্যাটারের সামনে মাফাকাকে ডিরেক্ট ফেলে দেওয়া হলো। জেরার্ড কোয়েজি যিনি অ্যাকচুয়ালি মারতে পারছিলেন না, তাকে ডেথ ওভারের জন্য রেখে দেওয়া হলো। জানি না, আমি এটা কিছু একটা প্ল্যান আছে হয়তো। দেখুন, যে টিমে লাসিদ মালিঙ্গার মতন একজন বোলিং কোচ রয়েছেন, সে টিমের কিছু তো নিশ্চয়ই প্ল্যানিং থাকে, কিন্তু কি প্ল্যানিংটা কি? মুম্বাই ইন্ডিয়ান্স তো এরকম কখনোই নয় যারা র্যান্ডম বোলিং করে যাবে কোনো রকম প্রপার প্ল্যানিং ছাড়া। হেনরি ক্লাসেন ঠিক কতটা ভালো একজন স্পিনের এগেনস্টে প্লেয়ার আপনারা সবাই জানেন। একটা জায়গাতে আমি বলছি, আগের বলে আউট হয়েছেন অভিষেক শর্মা, মানে যখন অভিষেক শর্মা আউট হলেন 11তম ওভারের লাস্ট বলে, নতুন ওভার শুরু হচ্ছে, হেনরি ক্লাসেন ব্যাটিং করতে আসছে, রাইট? বুমরাকে আনাই যেত, নতুন ওভার, নতুন ফার্স্ট বলটা স্ট্রাইক নেবেন হেনরি ক্লাসেন, চলো জসপ্রীত বুমরা কানা চান না, আনা হলো একজন স্পিনারকে। হেনরি ক্লাসেন স্পিনের এগেনস্টে কতটা ভালো খেলতে পারেন আমরা সবাই জানি, দেখেছি আমরা, তাহলে
কেন, মানে কি কারণ, লজিকটা কি? কিছু প্ল্যানিং ছিল, কিন্তু সেই প্ল্যানিং গুলো যখন পুরোপুরি ফেল হচ্ছে তখন প্ল্যান বি বলে একটা বস্তু হয়, সেই প্ল্যান বি এর এক্সিকিউশন আমি অন্তত আজকে দেখলাম, একদমই দেখলাম। এই জায়গাতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে তো প্রশ্ন উঠবেই, যে তুমি ক্যাপ্টেন, আজকে তো দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসেবে তিনি আর যেন আগের দিন যে দাপুটে ভাব, সবাইকে ফিল্ডিং সেট করাই, আজকে তো সেটা পুরোটাই দেখে মনে হচ্ছিল যেন রোহিত শর্মা করছে। বাট তিনি তো ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যতই ওই একটা ইমোশনাল দিক চলে আসুক না কেন, মুম্বাইয়ের ম্যানেজমেন্ট যে কতটা কতটা ব্যর্থ, মানে কতটা ইললজিক্যাল একটা ম্যানেজমেন্ট, সেটা আমি আলাদা করে কি বলবো, যে ম্যানেজমেন্ট, যাই হোক কিছু বলার নেই। ক্যাপ্টেন্সিতে হার্দিক পান্ডিয়া একদমই, বোলিং এর কথা যদি বলি, পুরো মুম্বাই দলটার বোলিং আজকেও সেম জিনিস দেখলাম। হার্দিক পান্ডিয়া 3টে ওভার করলেন, মাফাকা 3টে ওভার করলেন, দুজন এমন বোলার 3টে ওভার করলেন। দেখুন মুম্বাইয়ের এই বোলিং লাইন আপটাকে দেখে, এই বোলিং লাইন আপ 277 রান খেয়ে যেতে পারে ভাবা মুশকিল, আমি তো ভাবতে পারছি না একটা এই বোলিং কিভাবে 277 রান খেতে পারে। এরপরেও তো নুয়ান থুসারা রয়েছেন, নুয়ান থুসারা যিনি কয়েকদিন আগে টি-20 আন্তর্জাতিক টি-20তে হ্যাট্রিক করে এসেছেন। ঠিক আছে, জেরার্ড কোয়েজি দারুণ বোলিং করেছেন বিশ্বকাপের মঞ্চে, মাফাকা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে এসেছেন, আমাদের দ্য গ্রেট বুমরা রয়েছেন। সুতরাং সেই টিম, তাও যখন যখন আসলেই রান খাচ্ছে, যখন 10 ওভারে 150 রান উঠে গেছে, তখন বুমরাকে জাস্ট ছেড়ে রাখা, এটা একেবারেই অ্যাকসেপ্ট করা যায় না। বোলিং একেবারেই ভালো হয়নি, পিচ হয়তো অবশ্যই ব্যাটিং সহায়ক ছিল, বাট যখন দেখা যাচ্ছে যে একজন আনক্যাপড ক্রিকেটার অভিষেক শর্মা এরকম মারছেন, তখন কিন্তু বুমরাকে আনা যেতে পারত। যাই হোক, মুম্বাই দারুণ হায়দ্রাবাদ দারুণ ব্যাটিং করেছেন। মায়াঙ্ক আগরওয়াল ব্যাট হাতে যেটা করতে পারেনি, লাস্টের দিকে ফিল্ডিং এ সেটা করে দিয়েছেন, যে ক্যাচটা বাঁচালেন। স্টিল অনেকে, আমি যে কথাটা এবার বলবো অনেকে ভাববেন যে একটু বেশি বলছি, মায়াঙ্ক আগরওয়াল যে বাউন্ডারিটা সেভ করলেন, লাভ দেওয়ার সময় মায়াঙ্ক আগরওয়ালের পা বাউন্ডারি লাইনের সাথে টাচ করেছিল, এবং ক্রিকেটের নিয়ম অনুযায়ী যখন বল ধরার আগে পা টাচ করে যায়, পা যখন বাউন্ডারি লাইনের সাথে টাচ করে, তারপরে তুমি ক্যাচ ধরো বা না ধরো, সেটা কিন্তু 6 হিসেবে কাউন্ট হয়। ইন্টারন্যাশনাল আমি একাধিকবার এই জিনিসটা দেখেছি। আজকে জানি না আম্পায়ার ব্যাপারটা খেয়াল করেনি নাকি আসলেই কিছু অন্য জিনিস, আমি জানি না, বাট আমি এটা খেয়াল করলাম, আমি ভুলও হতে পারি, বাট যাই হোক, এবার কেউ যদি এই বিষয়ে কিছু দেখে থাকেন একটু জানান। আমার মনে হলো না, অ্যাকচুয়ালি টাচ লেগেছিল, লেগেছিল। বল ক্যাচ ধরার আগে তিনি যে ধরে ছুড়ে দিলেন না, বলটা ধরার আগেই তার বাউন্ডারি লাইনের সাথে পা লেগেছিল। যাই হোক, বাদ দিলাম, বাট এফার্টটা দারুণ ছিল, এবং ওটা 6 হলেও আমার মনে হয় না ম্যাচ খুব একটা ঘুরে যেত, কারণ কিছুই হচ্ছিল না লাস্ট দিকে। যাই হোক, ট্রাভিস হেড 24 বলে 62, হেড পুরো আজকে একদম, মানে হেড কিসের বদলা নিলেন বলুন তো? হেড এই বিষয়টার বদলা নিলেন যে প্রথম ম্যাচে তুমি আমাকে কেন খেলাওনি, সাহস কে দিয়েছে, তুমি আমার মতন একজন প্লেয়ারকে বসিয়ে রেখেছিলে। হ্যাঁ, হেড আজকে অসাধারণ, 9টা 4 এবং 3টে ছক্কা। হেডই বরং একটু 4-এর উপর ডিল করছিলেন, বাট দারুণ খেলেছেন। 24 বলে 62, পুরো হেডেক। ট্রাভিস হেড যখনই দেখেন যে তার অপোনেন্ট টিমে একটা রোহিত শর্মা রয়েছেন, হেডের যেন একদম রক্ত গরম হয়ে যায়, দারুণ খেলেছেন। অভিষেক শর্মা 23 বলে 63, দ্য নেক্সট বিগ থিং ইন্ডিয়ান ক্রিকেটে, এটা বলা হতো জয়সওয়ালকে। অভিষেক শর্মার ক্ষেত্রে ওটা বলা হবে না, কিন্তু অভিষেক শর্মা ঠিক এতটাই দারুণ একজন প্লেয়ার। যারা ইমার্জিং টিমস এশিয়া কাপ দেখেছিলেন, আইপিএলে তো ভালো খেলছেনই, যারা ইমার্জিং টিমস এশিয়া কাপ দেখেছেন তারাও জানবেন আসলে অভিষেক শর্মা দুর্দান্ত একজন ক্রিকেটার, যেভাবে মারে, প্লাস তার হাতে কিন্তু স্পিনের অপশনও রয়েছে, তিনি স্পিন বোলিংটাও করে। জয়সওয়াল আমাদের লেগ স্পিনার এবং তিনিও কিন্তু স্পিনার, সুতরাং এই টাইপের অলরাউন্ডার, অলরাউন্ডার না পার্ট টাইমার আমি যদি ধরি, কিন্তু দরকার ভারতীয় দলে। একটা লম্বা সময় ধরে আমরা কিন্তু এই পার্ট টাইমারের সমস্যায় ভুগছিলাম। একসময় সুরেশ রায়না বলুন, রোহিত শর্মা বলুন, এরা পার্ট টাইম বোলিং করে দিতেন, এখন আর কেউ করেন না ভারতীয় দলে, খুব রেয়ার পার্ট টাইমার। এখন অলরাউন্ডার রয়েছেন জাদেজা, পার্ট টাইমার বলতে ওই তিলক বর্মা বা মাঝে মাঝে শ্রেয়াস আয়ার, শুভমান গিল, এই পার্ট টাইমারদের থেকে কিন্তু এই অভিষেক শর্মা যারা আসলে 2-3টে ওভার করে দেওয়ার ক্ষমতা রাখেন ভালো মতন, তাদের দরকার। যাই হোক, ভবিষ্যতে যদি সুযোগ পান টি-20তে খুবই ভালো। মার্করাম 28 বলে 42 এবং হেনরিক ক্লাসেন বাপরে কি প্লেয়ার, 34 বলে 80। বিশ্বকাপের সময়তেও আমি বলেছিলাম, তখন একটু বেশি আগে ভাগে বলে দিয়েছিলাম কথাটা, বাট এখন আমি এগ্রি করছি যে না, আমি ঠিকই বলেছিলাম। আমি তখন বলেছিলাম আমি দুজন দৈত্য দেখেছি ক্রিকেটের মাঠে, একজন ক্রিস্টোফার হেনরি গেইল এবং দ্বিতীয় হেনরিক ক্লাসেন। বাঁহাতি দৈত্য ছিলেন ক্রিস গেইল এবং ডানহাতি দৈত্য আমাদের হেনরিক ক্লাসেন। কি মারেন, কেউ এত ভালো কিভাবে খেলতে পারে, পেস বোলিং এর এগেনস্টে বলুন, স্পিন বোলিং এর এগেনস্টে বলুন,
দুর্দান্ত, 34 বলে 80, 7টা ছক্কা 4টে চার। হেনরিক ক্লাসেন, আপনি অসাধারণ, আপনি অসামান্য। কিভাবে কেউ এত ভালো খেলতে পারে? দারুণ দারুণ, হেলায় মারেন, কোন রকম অতিরিক্ত মানে সেলিব্রেশন নেই, অতিরিক্ত অ্যাগ্রেশনও নেই। অনেকে থাকে না, এটা ছক্কা মারার পর ছক্কা মেরেছি, কিচ্ছু নেই সেসব। আসেন, হেলায় ছক্কা মারে যেন এটা তার ডিউটি, এটা তার কর্তব্য, এটা তার খুব সহজ একটা হাতের কাজ। এবং হেনরিক ক্লাসেন মারাত্মক মারাত্মক। এই মানে হেনরিক ক্লাসেনের বয়স কত? আসলেই দৈত্য হেনরিক ক্লাসেন, দৈত্য। হেনরিক ক্লাসেনের বয়স 32 বছর, অন্তত 3-4 বছর এখনো দেখবো টি-20 ক্রিকেটে। এবং ক্লাসেন থাকছেন সেরা 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 প্লেয়ার। আগের দিন হেনরিক ক্লাসেন একা হাতে জিতিয়েই প্রায় দিয়েছিলেন কলকাতার এগেন্স্টে, আজকে পারলেন না, সরি আগের দিন পারলেন না, বাট আজকে যে ইনিংসটা খেলেছেন ওই জায়গা থেকে তো সব মিলিয়ে 277 রান। বুমরার বোলিংও যেন আজকে ঠিকঠাক ক্লিক করছিল না, বুমরা পর্যন্ত আজকে ফুল টস দিচ্ছিলেন, বুমরা পর্যন্ত আজকে নো বল করেছে। তার মানে বুঝতে পারছেন যে বিপক্ষ দলে ব্যাটাররা যখন ফর্মে থাকেন তখন আসলেই সেরা বোলারও কোন জায়গাতে চলে যায়। স্টিল বুমরা যে ইয়র্কার গুলো দিচ্ছিলেন, বুমরা আজকেও প্রমাণ করে দিয়েছেন কেন তিনি বিশ্বের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেসার্স। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 46। আমি স্টিল জানি না হার্দিক পান্ডিয়া কেন তার পাওয়ার প্লেতে 2টো ওভার কমপ্লিট করেন, কি কারণে হার্দিক পান্ডিয়া নিজের প্রতি এত কনফিডেন্স। খুব ভালো, কনফিডেন্স থাকা ভালো, বাট এই যে এই হার্দিক পান্ডিয়ার মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় ওভার কনফিডেন্স, আর কিছুই না। ঠিক আছে, মাফাকা 66 রান খেয়েছেন বলে হয়তো একটু ট্রোল হবে তাকে নিয়ে, কিন্তু ভালো প্লেয়ার। আন্ডার-19 লেভেলে তো আমি দেখেছি ভারত আসলেই মাফাকার বিপক্ষে চাপে পড়ে গেছিল। 2টো না 3টে 5 উইকেট হল রয়েছে একটা টুর্নামেন্টে, বুঝতে পারছেন কতটা ভালো প্লেয়ার। দেখা যাক পরবর্তীকালে, তবে মেবি চেঞ্জ হতে পারে। মুম্বাই তো একটা অসামান্য বোলিং লাইন আপ বানিয়েছিল। লিউকুট আগের দিন খেলেছেন, আজকে মাফাকা, এরপরে তুষারা রয়েছেন, বিদেশি তো ভর্তি পেসারদের মধ্যে। ঠিক আছে, মুম্বাই বোলিং লাইন আপ ভালো দল, বাট আজকে কিছু করার ছিল না, কারণ এই হেনরিক ক্লাসেন, অভিষেক বা হেডরা মারাত্মক ফর্মে ছিলেন। এবং তারপরে মুম্বাইয়ের ব্যাটিং দেখুন, এই যে 277 যে একটা মানে ইম্পসিবল চেস, আমার কিন্তু মনে হচ্ছিল, মানে সিক্স সেন্স থাকে না একটা, মনে হচ্ছিল যে এই রান চেস করে দেবে। ভুল ছিলাম আমি জানি, এবং লোকে শুনলে হাসবেও, আমি কাউকে বলিনি, ম্যাচটা হয়ে যাওয়ার পরই বরং বলি, এখন বরং হাসুন। আমার মনে হচ্ছিল মুম্বাই এই রানটা চেস করে দেবে, কিরকম একটা ফিল পাচ্ছিলাম যে করে দেবে করে দেবে। মুম্বাইয়ের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, করে দেবেন। ব্রেভিস আছেন, হার্দিক নিজেও আছেন, টিম ডেভিড আছেন, রোহিত যদি ফর্মে থাকেন তো আর বাকি সব, এবং করে দেবে। বাট এটা আমি ভাবিনি যে নমন ধীর এবং তিলক ভার্মার মতো দুজন প্লেয়ার, একজন আনক্যাপড এবং আরেকজন একেবারেই নতুন, তারা মিলে মুম্বাইকে এই জায়গা অব্দি নিয়ে যাবে। সত্যি কথা বলতে রোহিতের থেকে আরো বেটার এক্সপেকটেশন ছিল। 12 বলে 26 অবশ্যই 216 ইনিংস খেলেছে, কিন্তু এই 12 বলে 26টা যদি 22 বলে 56 হতো তাহলে আরো অনেক ভালো হতো। যাই হোক, সবাই শুরু থেকে চেষ্টা করেছিলেন, অ্যাটলিস্ট চেষ্টাটা করেছেন। একটা এত বড় রান চেস করতে নেমে তুমি তো 2 ওভার দেখে খেলতে পারো না, তোমাকে প্রথম ওভার থেকেই চালাতে হবে, সেই চেষ্টাটা করেছেন। ব্যাড লাক, ঈশান কিষান ভালো খেলছিলেন, ঈশান রোহিত দুজনেই আউট হয়ে গেলেন। তারপরে আমি ভেবেছিলাম ম্যাচ ওখানেই শেষ, কিন্তু এই নমন ধীর এবং তিলক ভার্মা মিলে আসলেই টিকিয়ে রেখেছে। নমন ধীর একজন একদমই অনামিক ক্রিকেটার, এটা তার 6ষ্ঠ টি-20 ম্যাচ। গোটা টি-20 ক্যারিয়ারে তিনি এটা 6 নাম্বার ম্যাচ খেললেন। এর আগে 4টে ডোমেস্টিক খেলেছেন এবং 2টো আইপিএল আজকের টাইমে। সুতরাং একেবারেই আনকমন একজন ক্রিকেটার, যদি 14 বলে 30 রান করে যান তাহলে প্রশংসা করতে হবে। আগের দিনও মোটামুটি ভালো খেলেছেন। তিলক ভার্মা দারুণ খেলছেন। তিলক ভার্মা থেকে জাস্ট এইটুকুনি বলবো, এই পারফরমেন্সটা ভারতীয় দলের হয়ে করুন। আপনি বিরাট কোহলির রিপ্লেসমেন্ট নন, তিলক ভার্মা কোনোদিনও বিরাট কোহলির রিপ্লেসমেন্ট নন, কিন্তু তিলক ভার্মা যে জায়গাটা ডিজার্ভ করেন কোহলির পরবর্তীকালে 5 থেকে 5 বছর পর, সেটা যেন তিলক ভার্মার কাছেই থাকে। তিলক ভার্মা ভালো প্লেয়ার, দারুণ খেলেছেন আজকে, 6টা 6 মেরেছেন। তিনি যতক্ষণ ছিলেন মনে হচ্ছিল যে না আছে, মানে তিলক এবং নমন ধীর যদি এরকম ব্যাটিং করতে পারে তাহলে তো মুম্বাইয়ের কাছে রয়েছে, হার্দিক রয়েছে, ডেভিড রয়েছে, ব্রেভিস রয়েছে, ইজি জিতে যাবে। তারপরে নামলেন হার্দিক পান্ডে এবং টিম ডেভিড। দুজনেই একটা সময় একদমই বাজে খেলছে, যখন ভুবনেশ্বর কুমার পর পর দারুণ বোলিং করে গেলেন, ডট দিলেন, ওভারে একটাও বাউন্ডারি দিলেন না, দারুণ বোলিং করছিলেন। কিন্তু টিম ডেভিড এমন একজন প্লেয়ার, যখন ব্যাটে বলে কানেক্ট হবে তখন কানেক্ট হবে, তখন 6, তখন আর কিছু করা থাকবে না। হার্দিকও তাই। কিন্তু এই যে হার্দিক পান্ডিয়াকে আজকে দেখলাম 20 বলে 24। হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নামলেন, আপনারা খেয়াল করেছেন গানের তালে তালে হার্দিক পান্ডিয়া নাচছিলেন, মাথা দোলাচ্ছিলেন। এরকম সিচুয়েশন কখন থাকে? 2 ক্ষেত্রে থাকতে পারে। এক, এটা আমার কোনো টার্গেট হলো ইজি চেস করে দেবো, কোনো বাহাতের খেলা। দ্বিতীয়, যখন তুমি প্রচন্ড চাপে আছো কিন্তু তোমাকে সেই চাপটা দেখানো চলবে না। হার্দিক পান্ডে এই মুহূর্তে দ্বিতীয় জায়গাতে রয়েছে।
হার্দিক পান্ডিয়ার উপর যে পাহাড় প্রমাণ চাপ রয়েছে, সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া জাস্ট বেরোতে পারলেন না আজকে, এবং সেই চাপটাই তিনি জাস্ট বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলেন, মুখোশ পড়েছিলেন যে ওকে। এমনিও তিলক ভার্মা হাফ সেঞ্চুরি করার পর এটা দেখালেন না যে আমি আছি। সূর্যকুমার সে দেখিয়েছিলেন আরসিবির বিপক্ষে ম্যাচ জিতে, কিন্তু তিনি সেদিন ম্যাচ জিতিয়ে দেখিয়েছিলেন। তিলক আজকে হাফ সেঞ্চুরি করানোর পর দেখালেন, ম্যাচ কিন্তু ফিনিশ হয়নি তখন। যাই হোক, হার্দিক পান্ডিয়া থেকে আমি খুব করে চেয়েছিলাম যে আজকে 20 বলে 24 না, একটা 20 বলে 44 অ্যাটলিস্ট ট্রাইটুকু করুন। দেখুন আমার ফেসবুকে যে আগে পোস্ট আমি করেছি, লাস্ট যে পোস্ট আমি করেছি সেখানে ক্যাপশন আমি লিখেছি, ডিয়ার হার্দিক পান্ডিয়া, এটাই বেস্ট চান্স সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দেবার। ম্যাচটা জিতে আসুন, অ্যাটলিস্ট ট্রাই করুন জেতানোর। হার্দিক পান্ডিয়া সে রোহিতকে ওরকম অসম্মান করেছেন বা খারাপ খেলছেন, তার মানে এই নয় যে আমি হার্দিক পান্ডিয়াকে একেবারে মানে কি বলবো, ইগনোরই করে যাবো যে হার্দিক পান্ডিয়া কেউ নন, হার্দিক পান্ডিয়াকে ছাড়া আমাদের কিছু। হার্দিক পান্ডিয়া এতটাই একজন অপরিহার্য ক্রিকেটার যাকে আমাদের প্রত্যেক মুহূর্তে দরকার। আজ আইপিএল এর সময়তে দল ভাগাভাগি হয়ে গেছে, সাপোর্টার ভাগাভাগি হয়ে গেছে বলে ঠিক আছে, হার্দিক পান্ডিয়া প্রয়োজনীয়তাটা সবাই বুঝছে না, ইভেন মুম্বাইয়ের ফ্যানরাও বুঝতে চাইছে না, বুঝতে চাইছে না। চেন্নাই, কলকাতা, আরসিবি, মুম্বাই সব জায়গাতে আরসিবিতে কিছু হার্দিক পান্ডিয়ার ফ্যান রয়েছে, কারণ ওই কোহলি রোহিতের একটা ফাইট আছে না, ফাইট না মানে সোশ্যাল মিডিয়া ফাইট, বাট অল ওভার হার্দিক পান্ডিয়ার সেরকম চাহানেওয়ালা কেউ নেই। কিন্তু আসলেই জাতীয় দল আসলেই হার্দিক পান্ডিয়াকে আমাদের দরকার পড়বে, বিশ্বাস করুন। সেই জায়গাতে বর্তমানে ভারতীয় দল রয়েছে। সুতরাং হার্দিক পান্ডিয়াকে আমি ইগনোর করতে চাই না, হার্দিক পান্ডিয়াকে আমি চাই, আমি ভারতীয় দলে চাই, ভালো খেলুন সেটা চাই। কিন্তু যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আমি আগের দিনই বলেছি হার্দিক পান্ডিয়া নিজের হেটার্স বাড়াচ্ছেন, হার্দিক পান্ডিয়া লোকের নিন্দার পাত্র হয়ে উঠছে, এবং অদ্ভুত কারণে মুম্বাই এর ম্যানেজমেন্টের ভুল মানছি, প্লাস হার্দিক পান্ডিয়ার মাঠের মধ্যে একটু অ্যারোগেন্স টাইপের ব্যাপার, সব মিলে হার্দিক পান্ডিয়া সেই জায়গাটা হারাচ্ছে, সেই জায়গাটা তাকে ফেরত আনতে হবে। আজ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা ঘটছে, আজ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তুমি হেট্রেড পাচ্ছ, ফ্রান্সিসি ক্রিকেটে অনেকেই হেট্রেড পায়, বড় বড় অনেক ক্রিকেটে হেট্রেড পায়, কিন্তু জাতীয় দলে যখন তারা যায় না তখন তাদেরকেই সবাই একেবারে বুকে আগলে নেয়। এখন প্রচুর উদাহরণ রয়েছে যে এই বাদ দিন, বাকি সমস্ত কথা বাদ দিন, বিরাট কোহলি, রোহিত শর্মা, আমি দুটো বড় নাম বলছি, মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বিশাল পরিমাণে সমর্থক বিরাট কোহলিকে হেট করে, পাতিকতা হেট করে আইপিএল এর মঞ্চে। আরসিবির একটা হিউজ অডিয়েন্স মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিতকে হেট করে, এটা ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য। ঠিক আছে, তুমি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছো, তোমাকে হেট্রেড এটা থাকবে, কিন্তু জাতীয় দলে যখন যাচ্ছ তখন সবাই মিলে কোহলিকে যেন বুকে জড়িয়ে ধরে, সবাই মিলে রোহিতকে বুকে জড়িয়ে ধরে। কিছু পাগল এবং মানে মাথায় বুদ্ধি নেই এমন ফ্যানরা বাদ দিয়ে, এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু এই হার্দিক পান্ডিয়া এমন একটা জায়গায় রয়েছেন না, ইনি যখন জাতীয় দলে যাবেন ঠিক ততটাই হেট করা হবে। কিছু প্লেয়ার মানে কিছু সমর্থক বুঝবে তার অপরিহার্য, তিনি কতটা অপরিহার্য, কিন্তু এই হেট্রেডটা হার্দিককে সরাতে হবে। সে তিনি ক্যাপ্টেন হিসেবে সরান, পারফরমেন্সের মধ্যে দিয়ে জবাব দিন, আমি জানি না কিভাবে দেবেন, কিন্তু হার্দিক পান্ডিয়া খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন। দুদিনই দেখলাম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর তিনি হাসি মুখে বললেন, এই হাসির পিছনে যে একটা হতাশা, ব্যর্থতা লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা ফিল করতে পারছি না, কারণ আমরা পারবো না। এবং হার্দিক পান্ডিয়া নিজেই সেই জায়গাটা হারাচ্ছে, তিনি নিজেও জানেন না কিভাবে করছেন, নিজেও জানেন না কিভাবে ফিরে আসবেন, কিন্তু হার্দিক পান্ডিয়া দিনের পর দিন সেই জায়গাটা হারাচ্ছে। 20 বলে 24 ইনিংসের পর তো সেইটা ফেরানোর কোনো সিনই নেই, এবং বলা যেতে পারে তিনি ম্যাচটা হারিয়ে দিলেন। কিছুক্ষণ তো তাও জেতা যেত, কিছুটা তো ট্রাই করাই যেত, তাই না? যে চলো 20 বলে 44 মানে যে টার্গেটটা ছিল 20 রানের উপর, ঠিক আছে একটা 6 একটা 4 মারি। আজকেও একটা ক্যাজুয়াল শট মেরেছেন, আমি তাও বাদ দিচ্ছি, কিন্তু একদমই টাচে নেই। টিম ডেভিড তারপরেও ট্রাই করেছিলেন, ইভেন রোমারিও শেফার্ডও তো শেষ দিকে একটা 6 দুটো 4 মেরেছেন। প্রত্যেকে প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেখানে হার্দিক 120 স্ট্রাইক রেটে 20টা বল ফেস করেছেন, একটা 4 একটা 6। কিছু বলার নেই। এই হার্দিক পান্ডিয়া জাস্ট অ্যাজ আ আননোন ফেস। এই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসেবে তো আমি চিনিও না। এই হার্দিক পান্ডিয়া যখন গুজরাটের ক্যাপ্টেন ছিলেন, দেখুন হার্দিক পান্ডিয়ার তো দোষ রয়েছে, কিন্তু আপনিও ভাবুন গোটা স্টেডিয়াম তাকে বু করছে, গোটা স্টেডিয়াম একেবারে হার্দিকের নিন্দায় ব্যস্ত, সেই প্লেয়ারটার মধ্যে আর কি থাকবে? বাট আমি জানি না কিভাবে ফিরবেন, বাট ফিরুন, এই আইপিএল টাইপিএল কাটিয়ে ভারতীয় দলে ফিরুন। এবং যাই হোক, দারুণ একটা ম্যাচ হলো, মানে একটা দল 246 করার পরে যখন হেরে যায়,
যখন একটা দল 246 করার পর 31 রানে হেরে যায়, তখন বুঝতে পারছেন ঠিক কিরকম একটা ম্যাচ হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে এখানেও তো একটা খুব কি বলবো, যেটা আমি আজ থেকে 2 বছর আগে এক্সপেক্ট করিনি। 2 বছর আগে যাকে নিয়ে প্রচুর কথা বলতাম, উমরান মালিক, আজকে একটা ওভার করলেন, 15 রান দিলেন, একেবারে দিশেহারা, একেবারে লাইন লেন্থ ঠিকঠাক নেই। উমরান মালিককে নিয়ে একসময় যে পরিমাণ হাইপ উঠেছিল মনে আছে আপনাদের, আমাদের 150 কিলোমিটারে বোলার, 150 কি 156, 57, 58, তিনি প্রমিস করলেন 160 স্পিডে তুলবেন, বিশ্বের দ্রুততম বোলার হবেন, আইপিএল এর মঞ্চে উইকেটের পর উইকেট তুললেন, ডে তোমার 4টে উইকেট। সেই উমরান মালিক আজকে আগের দিন খেলেননি, আজকে 1 ওভার বোলিং করলেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে 15 রান দিয়েছেন, একটা ওয়াইড বল করেছেন, লাইন লেন্থ ঠিকঠাক নেই, ওয়াইড লাইন বরাবর বল করেছেন, লেগ স্টাম্পের বাইরে বল করেছেন, যেখানে ইজি ছক্কা খেয়েছেন। এবং উমরান মালিক এরকম ভাবে কিছু ভারতীয় পেসার জাস্ট হারিয়ে যান, দেখে খারাপ লাগে যে এরা তো আরো বেটার ডিজার্ভ করেন, তাই না? তাদেরকে ঠিকঠাক গ্রুম করা হয় না, কোথায় হারিয়ে যান। প্যাট কামিন্স, দেখুন সানরাইজার্স হায়দ্রাবাদ এই যে 277 তুলেছে, আমি একটা বন্ধুর সাথে আলোচনা করছিলাম, আপনি বলুন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই হায়দ্রাবাদ দলের বেস্ট 4 ফরেনার কারা, কোন 4 জন বিদেশি একদম বেস্ট? হেড, আজকের পর তো হেডকে বসানোর কোনো সিন নেই, রাইট? মার্করাম ঠিকঠাক, অবশ্যই ভালো। মার্করামকে কে বসায়? বিশ্বকাপের মঞ্চে কয়েকদিন আগে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন, পরে ম্যাক্সি ভেঙে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। ক্লাসেনকে ছাড়া কিছুই হয় না। এবং চতুর্থ কামিন্স, কারণ কামিন্স ক্যাপ্টেন। কিন্তু একটা জিনিস আপনাদের মনে আছে, এই হায়দ্রাবাদ দলে গ্লেন ফিলিপস রয়েছে। গ্লেন ফিলিপস টি20তে এই হায়দ্রাবাদ দলে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার। ক্লাসেন এবং ফিলিপস, মানে আমি জাস্ট কল্পনা করছি, ক্লাসেন ফিলিপস দুজনে একই সাথে যদি মিডিল ওভারে খেলে, যদি 5-এ ক্লাসেন 6-এ ফিলিপস, এই যদি টিম হয়, কিন্তু সেক্ষেত্রে কাকে বসানো হবে? প্যাট কামিন্সকে কি তাহলে বসানো হবে? বসানো উচিত, কিন্তু তিনি তো ক্যাপ্টেন। সুতরাং হায়দ্রাবাদ, ওই যে বলা হতো না যে হায়দ্রাবাদের মালিকিন কাভিয়া মারান শপিং করতে এসেছিলেন নিলামে, এবং প্রচুর এক্সপেন্সিভ শপিং করেছেন, তবে ভালো, ঠিকঠাক বার্গেনিং করে ভালো শপিং করেছেন, বড় বড় জিনিস তুলেছেন। কিন্তু এবার কাকে ছেড়ে কাকে খেলাবে? 4টেই তো মাত্র বিদেশি খেলানোর অপশন। এরপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা যখন আসবেন, তিনি কোথায় খেলবে? ওয়ানিন্দু হাসারাঙ্গা গতবারে আরসিবির অপরিহার্য একজন স্পিনার ছিলেন, এবং টি20তে হাসারাঙ্গা বেস্ট স্পিনার হিসেবে, লেগ স্পিনার, তিনি খেলতে পারছেন না। ফজল হক ফারুকের মতন পেসার, মার্কো অ্যানসারের মতন পেসার খেলতে পারছে না, কারণ এমন একটা টিম তারা বানিয়ে রেখেছে জাস্ট। সুতরাং প্যাট কামিন্স, তার আজকে অনেকটাই দায়িত্ব ছিল, মানে যে কারণে আমি কথাগুলো বললাম। প্যাট কামিন্স কিন্তু ব্যাট হাতে বেটার, বল হাতে প্যাট কামিন্স আইপিএল এর মঞ্চে সেরকম কোনোদিনও সুবিধা করে উঠতে পারেননি। কেকেআর একবার তাকে 14 কোটি দিয়ে কিনেছিল, এবং তিনি প্রথম ম্যাচে 49 রান খেয়েছিলেন, তাও আবার 3 ওভারে, আমার মনে আছে এখনো। সুতরাং বল হাতে কামিন্স কখনোই সেরকম না, সুতরাং ব্যাট হাতে তাকে আরো বেটার কিছু করতে হবে। তবে তার ব্যাটিং আসবেই 8-9 নম্বরে আসবে। কিন্তু সেই জায়গাতে আজকে বল হাতে যে বোলিংটা করলেন কামিন্স এবং ভুবনেশ্বর দুজনে, মুম্বাই ওই জায়গা থেকেও ম্যাচটা জিততে পারতো, জেতার কাছাকাছি পৌঁছাতে পারতো, তার কারণ মানে, কিন্তু সেটা পারেনি, তার কারণ কামিন্স এবং ভুবনেশ্বর 4 ওভারে তিনি দিয়েছেন 53 রান, কিন্তু যে ওভারটা করেছেন, যে ওভারে 4 রান মতো দিলেন, দারুণ ওভার ছিল। অল ওভার তো রান খেয়েছে 53 রান, ভুবনেশ্বর কুমার 53 রান, আগের দিন ভুবনেশ্বর কুমার রান খেয়েছে, বাট ওই যে একটা ওভারই ম্যাচের ভাগ্য বদলে দেয়, সেটাই তিনি আজকে করেছেন। এবং প্যাট কামিন্স 2টো উইকেট তুলেছেন, 4 ওভারে 35 রান। শাহবাজ আহমেদ স্পিনার হিসেবে ভালো বোলিং করেছে, 3 ওভারে 39। মার্কান্ডে একটু এক্সপেন্সিভ, উনাদকটও শেষ দিকে গিয়ে ভালো কামব্যাক করেছে। সুতরাং ঠিকই চলছিল, মুম্বাইয়ের সবকিছু ঠিক চলছিল, মুম্বাইয়ের কাছে খুবই চেজেবল টার্গেট ছিল। প্রথম 10 ওভারে তারা বেশি তুলে দিয়েছিল, শেষ 10 ওভারে যত রিকোয়ার্ড রেট তার থেকে বেশি তুলেছিল তারা প্রথম 10 ওভারে। কিন্তু একটা প্লেয়ার যখন তার কেরিয়ারের একদম খারাপ সিচুয়েশনে থাকে, সেই প্লেয়ারটা যখন ওই জায়গা থেকে নামে না, ওই জায়গাতে ব্যাটিং করতে নামে, তখন আগের দিন এটাই আমাদের রাগ ছিল, প্রশ্ন ছিল যে একটা প্লেয়ার যে ইজিলি নেমে ম্যাচটা ফিনিশ করে আসতে পারে, সে কেন অতিরিক্ত হিরো হতে গিয়ে ম্যাচটা হারিয়ে? তাই করেছেন আগের দিন হার্দিক পান্ডিয়া, নিজে ব্যাটিং করতে না এসে একজন লেগ স্পিনারের সামনে স্পিন খেলতে একেবারেই পারদর্শী নন এমন একজন ক্রিকেটার টিম ডেভিডকে ছেড়ে দিয়েছিলেন, ফলস্বরূপ তারা ম্যাচটা হেরে গেছিল। আজকে ঠিক সময় এলেন, কিন্তু যে কাজটা করতে হতো সেটা তিনি করতে পারলেন না, কারণ কামব্যাক করুন, আর কিছুই না। এত কমপ্লেনের পর লোকে কেন কমপ্লেন করে? এই যে 4 ওভারে 53 রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার, বা এই যে 4 ওভারে 52 রান দিয়েছেন মায়াঙ্ক মার্কান্ডে, আমি কিন্তু তাদেরকে নিয়ে বেশি কিছু আলোচনা করিনি, রাইট? কি হবে, মানে
মারকান্ডে 4 ওভারে 52 রান, ঠিক আছে একটু বেশি রান খেয়ে গেছে, ঠিক আছে কি হয়েছে, কিন্তু এত কথা বললাম, এত অভিযোগ করলাম হার্দিক পান্ডিয়াকে নিয়ে কেন? তার কারণ হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলে দরকার। এই পান্ডিয়া দুদিন পর আমাদের ক্যাপ্টেন্সি করবে, যাকে নিয়ে যত বেশি অভিযোগ মানুষ কিন্তু তাকে তত বেশি পছন্দ করে। দ্যাটস ইট। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সবাইকে টাটা।